সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। স্বাগত জানাচ্ছি আব্বাসী আপনাকে। ধন্যবাদ মতি ভাই। ভারত পাকিস্তানের অবস্থায় আজকে সব কাগজের শিরোনাম। যাই হোক, দেখে নিই। বাংলাদেশ প্রতিদিন, মুখোমুখি ভারত পাকিস্তান সম্পর্কে নতুন মাত্রায় বাংলাদেশ কাতার। ইত্তেফাক, ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে, বাংলাদেশ পুনর্গঠনে ডক্টর ইউনূসকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রী। মানবজমিন, পাক ভারত পাল্টাপাল্টি, নতুন করে দেশের 30 লাখ দরিদ্র হতে পারে বিশ্বব্যাংকের পূর্বাভাস। সমকাল, ভারত পাকিস্তান মুখোমুখি, বাংলাদেশ পুনর্গঠনে সহায়তা করার আশ্বাস কাতারের। কালের কণ্ঠ, আস্থার সংকটে বিনিয়োগ মন্দা, নির্বাচনে নানা চ্যালেঞ্জ, বহুমুখী চাপ। আমার দেশ, হঠাৎ গ্যাস সংকটে শিল্প উৎপাদনের বিপর্যয়, ভারতের রণহুঙ্কার, কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের। আমাদের সময় কমাতে গিয়ে আরও বেড়েছে গ্যাস সেবার জটিলতা, বিএনপির সঙ্গে অক্ষমত ডান বাম দলগুলোর। কালবেলা ধৈর্য ধরে আরও কৌশলে এগোতে চায় বিএনপি। ভারত পাকিস্তান উত্তেজনা কোথায় গড়াতে পারে? দেশ রূপান্তর, প্রথমবারের মতো খনন হচ্ছে গভীর গ্যাস কূপ। নির্বাচন আদায়ে সব দলের সঙ্গে ঐক্য গঠনে বিএনপি। সময়ের আলো, সংসদ নির্বাচন নিয়ে বিশ্বব্যাংকের সতর্কতা, যুদ্ধংদেহী ভারত পাকিস্তান। খবরের কাগজ, যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত পাকিস্তান, এলডিসি থেকে উত্তরণে দাম বাড়বে ওষুধের। দিনকাল, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের সংস্কার করে আসছে তারেক রহমান। কর্মসংস্থান বাড়াতে $85 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। করতোয়া পাক ভারত যুদ্ধের আশঙ্কা, জনগণের সমর্থন ও রায় নিয়ে বিএনপি নেতৃবৃন্দ এই সংস্কার কার্যক্রম শুরু করবে। আজকে সব কটা কাগজের শুধু বাংলাদেশ নয়, অনেক পৃথিবীর অনেক দেশেই ভারত পাকিস্তান দেশ মানে উত্তেজনা। জি, এটা যুদ্ধংদেহী মনোভাব আছে, দুই দেশের মধ্যে রণহুঙ্কার আছে, পাল্টাপাল্টি অনেকগুলা পদক্ষেপ নেওয়া হয়েছে। সীমান্তে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা আছে এমন খবরও দিয়েছে বেশ কিছু কাগজ। আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ মতি ভাই। প্রথমতই বলতে হবে যে বাংলাদেশের একজন বিবেকবান নাগরিক হিসাবে যে কোনো সন্ত্রাসী আক্রমণকে আমরা দায়িত্বহীনভাবে আমরা এটা সমালোচনা করি, এটা ভর্ৎসনা করি, এটা প্রতিবাদ করি। এবং সেই সূত্রে আপনি ভারতে 2-3 দিন আগে এখানে পেহেলগ্রাম বলে একটা ওদের যেখানে আক্রমণটা হয়েছে, কাশ্মীরের অনন্তনাগ ডিস্ট্রিক্টে, এখানে যেটাকে বলে মিনি সুইজারল্যান্ড, সেখানে আক্রমণ করা হয়েছে। এবং যে তথাকথিত এখানে জঙ্গিরা এখানে যে এখনো তথ্যপত্র এখনো আসবে, যারা কাশ্মীরের স্বাধীনতাকামী, যারা বলছে এখানে জঙ্গি, যারা এখানে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বলে এখানে আছে, TRF, যাদেরকে ভারতীয়রা বলছে যে লস্কর এ তৈবা বলে একটা সংস্থা আছে, যারা বহুদিন ধরে ভারতের মধ্যে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, ভারতীয় ওদের ভাষ্য। এবং এখানে পাকিস্তানতে ভাষ্য যারা কাশ্মীরের স্বাধীনতাকামী জনগণ যারা আছে তাদের হয়ে তারা যুদ্ধ করছে। তো দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টে ওরা পাবলিকলি ওরা এইটার দায়ভার নিয়েছে, ঠিক। এবং আমি একা প্রতিবাদ করি নাই বা সমালোচনা করি নাই, এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনিও কিন্তু সমালোচনা করেছেন, যথাযথ করেছেন। কেন? আমরা একটা রুল অফ লতে আমরা বিশ্বাস করি, এবং একটা দেশ, এবং আমাদের বাংলাদেশ এখানে আন্তর্জাতিক এখানে আইন এবং শিষ্টাচারকে বিশ্বাস করে। যে কোনো যে উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদকে বাংলাদেশ এটা সমর্থন করে না। এবং তার ঠিক 1 মাস আগে, আমি এখন সূত্রপাতটা আস্তে আস্তে করছি আমাদের দর্শকদের জন্য, পাকিস্তানেও কিন্তু আপনি দেখেন বালুচিস্তানে বিশাল বড় একটা এখানে আক্রমণ হয়েছিল, যে ওদের পাকিস্তানে আর্মড ফোর্সের কনভয়ের উপরে, এবং এখানে প্রায় 100 শতাধিক এখানে প্রাণ হারিয়েছে। এবং এটাও যে এটা বলা হচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মির জন্য, এখানে যারা বালুচিস্তান, পাকিস্তানের বালুচিস্তানের স্বাধীনতাকামী যারা একটা সংস্থা আছে, জঙ্গি সংস্থা, তারা এটার রেসপন্সিবিলিটি ওরা ক্লেম করেছে। এখন এই দুইটা ঘটনার মধ্যে কি কোনো সম্পৃক্ততা আছে নাকি না, এবং উপমহাদেশে এই যে উত্তেজনা বেড়ে গেছে, কারণ দুইটাই ভুললে চলবে না যে পাকিস্তান এবং ভারত দুজনের কাছে কিন্তু পারমাণবিক এখানে অস্ত্র আছে, নিউক্লিয়ার আর্ম নেশনস।
তো সুতরাং ওদের মধ্যে যদি এখানে হচ্ছে একটা বর্ডার কনফ্লিক্ট হয়, সারা বিশ্ব কিন্তু এখানে হচ্ছে ওদের উদ্বেগ বাড়ে। এবং বাংলাদেশের মতো দেশ যারা হচ্ছে এখানে নিউক্লিয়ার ওয়ারফেয়ার হলে, যেখানে হচ্ছে এখানে আপনার এখানে লোয়ার রাইপিরিয়ান হিসাবে কিন্তু এখানে নিউক্লিয়ার ওয়ারফেয়ারের রেসিডিউতে এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে, এটা যে বিজ্ঞানীদের এখানে হচ্ছে রিসার্চের থেকে। এখন কাশ্মীরের কাহিনীটা তো আমরা সবাই জানি যে 1947 সালে ব্রিটিশরা যখন পার্টিশন করেছিল কিছু টাইম বোম রেখে দিয়ে গেছিল। তো কাশ্মীরের রাজা যিনি ছিলেন রাজা হারি সিং, উনি ছিলেন হচ্ছে ডোগরা সম্প্রদায়ের হিন্দু ভদ্রলোক, কিন্তু ওনার হচ্ছে বেশিরভাগ সম্প্রদায় যেখানে কাশ্মীরে যে ওনার যেখানে প্রজা ছিল বেশিরভাগ ছিল মুসলিম। তো এখানে কাশ্মীর আর এখানে হচ্ছে আপনার ভ্যালি যেটাকে বলে উপত্যকা, ওখানে ছিল মুসলিম এখানে জনসংখ্যা অধ্যুষিত, এবং হচ্ছে আপনার জম্মু যেখানে হচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, লাদাখ যেখানে হচ্ছে শিয়া সংখ্যাগরিষ্ঠ, এবং হচ্ছে বুদ্ধিস্ট, এই তিনটা এখানে আছে। তো উনি যখন এখানে শেষ পর্যন্ত উনি এখানে হচ্ছে যখন দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন যেখানে আমি কি ভারতের সাথে যাব না পাকিস্তানের সাথে যাব, তখন হচ্ছে যেখানে পাকিস্তান থেকে এখানে হচ্ছে যেখানে পাঠান ইরেগুলার যারা আছে মিলিশিয়া, তারা হচ্ছে আক্রমণ করে। এটা টিট ফর ট্যাট আছে, কিন্তু তার আগে জুনাগড়ে হচ্ছে ইন্ডিয়ানরা এখানে ঢুকে যায় ইত্যাদি ইত্যাদি। আমি লম্বা ইতিহাস বলছি, কারণ বাংলাদেশে ইন্ডিয়া পাকিস্তানি ইতিহাসের ছায়াটা অনেক বেশি আছে, এবং আমি এটার সাথে আমি তাড়াতাড়ি এটাকে টাই আপ করার চেষ্টা করছি। এবং যখন উনি হচ্ছে যখন পাকিস্তানের এখানে সাপোর্টেড যেখানে পাঠান সোলজাররা আসা শুরু করে, তখন হচ্ছে উনি ইন্ডিয়াকে হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সাইন করে। সেই থেকে বিবাদ, প্রথম যুদ্ধ হচ্ছে কাশ্মীরে 1947 থেকে 1948 সালে এখানে যেটা, এবং তারপর এখানে একটা দফা থাকে যে প্লেবিসাইট হবে, যেখানে হচ্ছে মানুষ রেফারেন্ডামে গিয়ে কাশ্মীর জনগণ করবে, কিন্তু এটা কিন্তু আর কোনোদিন করা হয় নাই। আবার 1965 সালে এখানে হচ্ছে প্রেসিডেন্ট আইয়ুব খানের আমলে অপারেশন জিব্রাল্টার বলে লঞ্চ করা হয়েছিল, যেখানে যে দ্বিতীয় ইন্দো পাকিস্তান যুদ্ধ করা হয়েছিল, এবং সেখানে এক ধরনের স্টেলমেট হয়েছিল। এবং শেষে যেটা আসছে 1999 সালে হচ্ছে কার্গিল যুদ্ধে, যেটা এক প্রকারের যুদ্ধ, যেখানে হচ্ছে পাকিস্তানি প্যারামিলিটারি ফোর্সেসরা হচ্ছে কার্গিলের মধ্যে ঢুকে গেছিল, এবং এটা হচ্ছে এক প্রকারের যুদ্ধই হয়েছিল, এবং যার জন্যে এবং ওইটারই উত্থান হয়েছিল হচ্ছে পারভেজ মোশাররফ আসা। এবং কাশ্মীরে এরপরে এখানে জনগণরা এখানে নানান উত্থান পতন দেখেছে। এবং একটা জিনিস ছিল যে আর্টিকেল 370, যেটা স্বায়ত্ত শাসন দেওয়া হয়েছিল কাশ্মীরের জনগণকে, কিন্তু ওটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে একটা পার্ট। কিন্তু বিজেপি, ভারতীয় জনতা পার্টি যখন হচ্ছে ওরা যখন ওদের ইলেকশন আইডিয়াল ম্যানিফেস্টো বলেছে, ওটা বলছে আর্টিকেল 370 ওটা সরিয়ে দিবে, এবং এটা হচ্ছে যে মোদির আমলে আর্টিকেল 370 সরিয়ে দেওয়া হয়েছে। এবং কাশ্মীরকে এখন ভেঙে এখানে হচ্ছে কাশ্মীর আর জম্মুকে একটা স্টেট করা হয়েছে, এবং লাদাখকে হচ্ছে আলাদা, এবং ওটার উপর হচ্ছে যে ওরা স্টেটের এখানে পুরো এখানে ওরা পাচ্ছেন স্টেটলেট। তো কাশ্মীরের জনগণের মধ্যেও কিছু এখানে অসন্তোষ আছে, কিছু এখানে হচ্ছে যে এখানে হতাশা আছে, কিন্তু তার সাথে সাথে কাশ্মীরের 1/3 1/3 অংশ কিন্তু পাকিস্তানের আন্ডারে। তো এখানে হচ্ছে মুজাফরনগর যেখানে রাজধানী, তো এখানে হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি এখানে হচ্ছে প্রতিবাদ চলে, এবং কাশ্মীরের একটি অংশ হচ্ছে আবার পাকিস্তান আবার চায়নাকে দিয়ে দিয়েছে, যেটাকে আকসাই চীন বলা হয়। আমি আপনাকে কনটেক্সট বলছি। এবং কাশ্মীরের এখানে এই স্বাধীনতার মানে এখানে স্বাধীনতা চাওয়ার জন্য যেখানে বা স্বাধীনতা কামী এখানে হচ্ছে যে একদম পাকিস্তানি বলে স্বাধীনতা কামী জনগণকে ওরা সমর্থন করে, ভারত বলে হচ্ছে ওরা সন্ত্রাসবাদ ওদেরকে সাহায্য করা হয়। আবার পাল্টাপাল্টি হচ্ছে বালুচিস্তানে বা খাইবার পাখতুনখোয়াতে পাকিস্তানিরা বলছে হচ্ছে যে ভারত হচ্ছে ওদের যে জঙ্গিবাদকে মদত দিচ্ছে। তো এখানে অনেকটা দেখছি টিট ফর ট্যাট। এবং আপনি যদি দেখেন এখানে 2016-তে উড়িতে কাশ্মীর এখানে হচ্ছে কাশ্মীর এখানে আক্রমণ হয়েছিল, এবং 19 জন হচ্ছে এখানে ভারতীয় সেনা হচ্ছে নিহত হয়েছিল, এবং তারপরে হচ্ছে ভারতীয়রা সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, যেখানে প্লেনের বম্বিং, মিসাইল ইত্যাদি ইত্যাদি। 2019-এ আরো বেশি পুলওয়ামা স্ট্রাইক হয়েছিল, যেখানে 40 জন হচ্ছে বিএসএফ হচ্ছে নিহত হয়েছিল। এবং তারপরে হচ্ছে যেখানে হচ্ছে ভারতীয়রা ওখানে হচ্ছে যে বালাকোটে স্ট্রাইক করলো, এবং তারপর পাকিস্তানের আবার কাউন্টার স্ট্রাইক করলো, এবং একজন ইন্ডিয়ান এয়ারফোর্স পার্সোনেলও হচ্ছে বোধহয় ওরা ওখানে বন্দি করেছে। তো এটা নিয়ে পরে ইমরান খান তখন ছিল প্রধানমন্ত্রী। এবং শেষ পর্যন্ত 2021 সালে হচ্ছে লাইন অফ কন্ট্রোল এটা সিজ ফায়ার করা হয়েছিল। এই হচ্ছে, এবং তারপর কিন্তু কাশ্মীরের মোটামুটি অবস্থা এক ধরনের একটা স্টেলমেটে ছিল। কিছুদিন আগে আপনার বালুচিস্তান যেখানে হচ্ছে আর্মি এখানে হচ্ছে রেলওয়ে কনভয়তে বালুচিস্তান লিবারেশন আর্মি যে আক্রমণে প্রায় 60 থেকে 65 হচ্ছে বোধহয় আমার রিমেম্বার কারেক্টলি
পাকিস্তানি আর্ম ফোর্স পার্সোনাল মারা গেছিল এবং তারপর বড় একটা রেস্কিউ অপারেশন করা হয়েছিল। তো এখান থেকে কিছু পাকিস্তানিরা বলা শুরু করলো যে এটা বোধহয় হয়তো ভারতীয়দের একটা মতদার থাকতে পারে, এবং বেশ কিছু ভারতীয় নাগরিককে এখানে হচ্ছে ওরা বলে হচ্ছে যে ওখানে হচ্ছে গুপ্তচর ভিত্তিতে ওরা হচ্ছে এখানে অ্যারেস্ট করেছে। এটা হচ্ছে দুটো কেস। আবার তার সাথে সাথে এর কিছুদিন পর পাকিস্তানের আর্ম ফোর্সেসের চিফ যিনি জেনারেল আসিম মুনির, উনি হঠাৎ করে একটা স্পিচ দিলেন আনক্যারেক্টারিস্টিকভাবে, কিন্তু ইউজুয়ালি অতটা উনি বলেন না, যে কাশ্মীর হচ্ছে আমাদের যে জাগুলার ভেইন, মানে হচ্ছে আমাদের মানে এক্সিস্টেন্সের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং হিন্দু আর মুসলমান এক নয়। এবং এটা হচ্ছে এতদিন কিন্তু আর্ম ফোর্সেস কিন্তু একভাবে চেষ্টা করেছিল যে ভারত আর পাকিস্তানের মধ্যে একটা ইন্টারাকশন করার জন্য, এক ধরনের একটা নেগোসিয়েশন করার মধ্যে। এরপরেই কিন্তু হলো এই আক্রমণটা, এবং পেহেলগ্রামের আক্রমণে যে এখানে আপনি যদি দেখবেন এখানে 26 জন সোফার আমরা জানি যে 26 জন হচ্ছে নিহত হয়েছে, 25 জন হচ্ছে ভারতীয়, একজন হচ্ছে নেপালি পর্যটক, এবং তারপর হচ্ছে ভারতীয় হচ্ছে চিরুনি এখানে হচ্ছে যে অভিযান শুরু করছে কোম্বিং অপারেশন, এবং এখানে কিন্তু ফিয়ার্স ফাইটিং হচ্ছে, এবং তার সাথে সাথে আবার রিপারকেশনস হচ্ছে। রিপারকেশনসে আমি যাচ্ছি কারণ এই জিনিসটা একটু খোলা বলে বলা উচিত। টাইমিং অফ দ্য অ্যাটাক দ্যাট ইজ অলসো মানে রেজেস কোয়েশ্চেন্স। কেন যখন আক্রমণটা হলো তখন ইউএস ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স একটা আনঅফিসিয়াল ভিজিটে আসে নিউ দিল্লিতে। ওনার বউ হচ্ছে আবার হচ্ছে ভারতীয় মানে হচ্ছে বংশভূত উষা ভ্যান্স, এবং ওনার 3 সন্তানকে বিশাল বড় আমেরিকান ডেলিগেশন নিয়ে আসছে। এবং স্বভাবতই যখন এখানে এই আক্রমণটা হচ্ছে উনি কিন্তু এটা ক্রিটিসিজম করেছেন। কিন্তু এটা কিন্তু প্রথমবার না যে একজন আমেরিকান প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট ভারতে আসছে সফরে এবং কাশ্মীরে একটা আক্রমণ হয়েছে, এবং এটা কিন্তু অনন্তনাগ ডিস্ট্রিক্টে হচ্ছে। 2000 সালে যখন প্রেসিডেন্ট ক্লিন্টন ভারতে যখন সফরে আসছিলেন তখন চিট্টি সিংপুরা বলে একটা জায়গা আছে, এটাও অনন্তনাগ ডিস্ট্রিক্টে, যেখানে হচ্ছে এখানে যে কিছু এখানে সন্ত্রাসী হচ্ছে কাশ্মীরি এখানে ফ্রিডম ফাইটার হিসেবে ক্লেম করে হচ্ছে একটা শিখ অধ্যুষিত গ্রামে এখানে আক্রমণ করে এটা হচ্ছে এখানে অনেকগুলো নিরীহ শিখ হচ্ছে এখানে হচ্ছে সাধারণ মানুষকে মেরে ফেলে। এটার পর কিন্তু হচ্ছে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্রিটিসিজম আসে ইত্যাদি। তো 2000 সালে একটা সফরের সময় কাশ্মীরে এই আক্রমণ, আবার 2025 সালে জেডি ভ্যান্সের ভিজিটের সময় এটা আক্রমণ। আমি আপনাকে দুইটা এখানে কনটেক্সটে বলছি। এখন এরপর কি হয়েছে বা এরপর কি হতে যেতে পারে? স্বভাবতই হচ্ছে যে ইন্ডিয়ার এখানে হচ্ছে মিডিয়াতে এখানে হচ্ছে প্রচণ্ড উত্তেজনা হয়েছে, এবং তারপর জনগণের মধ্যে রোষ হয়েছে, এবং এরপর হচ্ছে যে ভারত এখানে হচ্ছে যে পিউনিটিভ স্ট্রাইকের কথা বলছে। এর মধ্যে যেগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবল, যেটা হচ্ছে একটা হচ্ছে যে ওরা রিলেশনশিপটা কূটনৈতিক যে এখানে সম্পর্কটা ডাউনগ্রেড করেছে, 1। 2 হচ্ছে যতগুলো ভিসা এখানে পাকিস্তানি নাগরিকদের দিয়েছে ওটা সাসপেন্ড করে দিয়েছে। একই অবস্থা পাকিস্তানে টিট ফর ট্যাট দিয়েছে। সার্ক ভিসা এক্সাম্পশন স্কিমে বলেছে 72 ঘন্টা বা 48 ঘন্টা সময় দিচ্ছে তাদের সরিয়ে দেওয়ার জন্য। মিলিটারি পার্সোনেল যতগুলো আছে যে ডিফেন্স অ্যাটাশে, নেভাল অ্যাটাশে, আর্ম ফোর্সেস আর্মি অ্যাটাশে, এয়ারফোর্স অ্যাটাশে 2 জায়গা থেকে হচ্ছে সরিয়ে দেওয়া হয়েছে। এবং তারপর আরও ইম্পর্টেন্ট এখানে হচ্ছে, এবং আই থিঙ্ক দিস ইজ দ্য ক্রাক্স অফ দ্য ইস্যু, যেটা কোনোদিন হয় নাই। 1960 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে ইন্দাস নদী চুক্তি করা হয়েছে, ইন্দাস ওয়াটার বা ইন্দাস পানি চুক্তি, ইন্দাস ওয়াটার ট্রিটি, এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের সুপারভিশন। রবার্ট ম্যাকনামারা যিনি প্রেসিডেন্ট ছিলেন তখন, আইয়ুব খান ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট, এবং হচ্ছে আমার যতদূর মনে হয় প্রেসিডেন্ট এখানে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহরু। তো ওদের মধ্যে এখানে হচ্ছে নেহরু আইয়ুব প্যাক্টও বলা হয়। এবং আড়াইখানা যুদ্ধ হওয়া সত্ত্বেও, মানে আপনার 1965 রক্তক্ষয়ী যুদ্ধ, 1971 সালে এখানে কিন্তু একটা ডিসেম্বর 3 তারিখে কিন্তু ভারত কিন্তু পাকিস্তানে কিন্তু এখানে পশ্চিম পাকিস্তানে আক্রমণ করেছিল। ওটা হওয়ার সত্ত্বেও 1999 সালের এখানে পর যে এখানে কার্গিলের যুদ্ধের পর ইন্দাস নদী কিন্তু পানি চুক্তির ব্যাপারে কিন্তু কোনোদিন ভারত হাত দেয় নাই, এবং ভারত এবং ওয়ার্ল্ড ব্যাংকের ট্রিটি অনুযায়ী ইউনিল্যাটারালি এককভাবে কিন্তু আপনি এটাকে এই চুক্তিটাকে আপনি কিন্তু পানির ফ্লোটাকে রদ করতে পারবেন না। এবং এখানে হচ্ছে পাকিস্তান এখানে সপ্ত সিন্ধু আমরা বলি যেটা ওখানে হচ্ছে তার সরস্বতী নদীতে মারা গেছে, আর পাকিস্তান হচ্ছে ইন্ডাস ওয়াটার এগ্রিমেন্ট থেকে ইন্ডিয়া থেকে পাবে হচ্ছে পানি অ্যাক্সেস হচ্ছে ইন্ডাস রিভার থেকে, ঝেলাম থেকে, এবং হচ্ছে চেনাব থেকে, এবং ইন্ডিয়া পাবে হচ্ছে পাকিস্তান থেকে হচ্ছে 3টি নদী আসে, রাভি, বেস এবং সাতলেজ। এবং পাকিস্তানের পুরো পাঞ্জাব এবং ইন্ডিয়ার যে পাঞ্জাব, ইন্ডিয়ার অংশে পাঞ্জাব, হরিয়ানা এবং হচ্ছে যে আপনার হিমাচল প্রদেশ, এগুলো কিন্তু হচ্ছে পানির উপরে কিন্তু নির্ভরশীল, কৃষিকাজ অনেক বেশি করা হয়।
এই প্রথম ৬৫ বছরে ভারত কিন্তু বলেছে যে হচ্ছে ইন্দাস নদীর পানিটা হচ্ছে অ্যাবেন্সে রাখা, সাসপেন্ড করে দেওয়া, এবং এটা কিন্তু পাকিস্তানের বলছে অ্যাক্ট অফ ওয়ার। কেন হচ্ছে ওয়াটার ওয়ার, মানে হচ্ছে পাকিস্তানের হচ্ছে 25% আমার যতদূর মনে পড়ে ওদের হচ্ছে অর্থনীতি জিডিপিটা আসে হচ্ছে আপনার হচ্ছে কৃষিকাজ থেকে, প্রায় 35% হচ্ছে কৃষিকাজে লিপ্ত, এবং পাঞ্জাব হচ্ছে ওদের হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে প্রভিন্স, তো তার জন্য পাঞ্জাব হচ্ছে রাজনৈতিকভাবে প্রভাবশালী, তো এখান থেকে চাপটা হচ্ছে, ওরা বলছে অ্যাক্ট অফ ওয়ার। এখন অনেকে ধারণা করছে যে প্রাইম মিনিস্টার মোদি এখানে হচ্ছে বা আগের মতো এই 2016 বা 19-এর মতো এখানে হচ্ছে প্লেন স্ট্রাইক, এয়ারফোর্স স্ট্রাইক বা হচ্ছে মিসাইল স্ট্রাইক করতে পারে, এবং পাকিস্তান টিট ফর ট্যাট করতে পারে, এবং যদিও বা আশা করা যায় এটা যে লিমিটেড একটা স্ট্রাইক হবে, যাতে হচ্ছে যেখানে ইগোজ অন বোথ সাইডস উইল বি কন্ট্রোলড, কিন্তু এটা র্যামিফিকেশন আছে। র্যামিফিকেশনটা কি? ভারতের জন্য একটা সময় আসলো এখানে, যে এখানে একটা আমি বলবো যেখানে যে মোদী সরকার কিন্তু নানান ধরনের চাপে ছিল, কেন এক হচ্ছে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য, যেটা হচ্ছে যে মুসলমান সম্পত্তি যেগুলো আসছিল, এটা সরকার যেখানে বলেছে যেখানে যে নন মুসলিম এখানে যে রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি রাখবে, এবং কয়েক বিলিয়ন ডলারের সম্পত্তি, এটা নিয়ে কিন্তু প্রচন্ড এখানে হচ্ছে যে সমালোচনা হচ্ছিল, এমনকি ইন্ডিয়ান কংগ্রেস পার্টি এটা নিয়ে অনেকে এখানে সমালোচনা করেছে সরকারে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নিয়ে কিন্তু এখন সব ধরনের সমালোচনা বন্ধ হয়ে গেল। দুই হচ্ছে ডিলিমিটেশন বলে যেখানে এখানে বিতর্ক হচ্ছিল ভারতের মধ্যে, যে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে যে সিটের শেয়ার ইন টার্মস অফ ইলেকট্রাল কম্পোজিশন 2030-এ, যে এবং দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতের যে ইলেকট্রাল শেয়ারটা কমে যাবে, এটা নিয়েও কিন্তু এখানে এক ধরনের একটা মতনৈক্য হচ্ছিল, বিতর্ক হচ্ছিল। তামিলনাড়ুর যে এখানে মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন এটা নিয়ে যথেষ্ট ক্রিটিসাইজ করছিল, ওই ডিবেটটা কিন্তু বন্ধ হয়ে গেল। এবং পাকিস্তানের যে পাকিস্তানের শাহবাজ শরীফের সরকার যে জনপ্রিয়তা হারাচ্ছিল, তারাও কিন্তু সমস্যা হয়ে গেছে। প্রবলেম হচ্ছে দুটো দেশ যদি নিউক্লিয়ার আর্মড হয়, তাহলে ওদের মধ্যে যে কনফ্লিক্টটা হয়, সেই কনফ্লিক্টের মধ্যে কিন্তু বাংলাদেশ ইনভলভ হয়ে যায়, এবং এটা একটা ক্যাজুয়ালিটি হচ্ছে যে ওদের যে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই ভারত পাকিস্তান এই টান উত্তেজনার মধ্যে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে? বাংলাদেশের হচ্ছে একেবারে হচ্ছে মিডল পয়েন্টে দাঁড়িয়ে, কেন কোনো একটা জায়গায় ওরা ডিরেক্টলি এখানে হচ্ছে পক্ষপাতিত্ব করতে পারবে না। কিন্তু দেখুন পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার ভিজিট হওয়ার কথা ছিল, এটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ এখন সিকিউরিটি ক্রাইসিস অনেক হাই, এবং ভারতও এখন হচ্ছে সুযোগ খুঁজবে, যেখানে হচ্ছে যদি আমরা যদি পাকিস্তানের দিকে বেশি ঝুঁকি, তাহলে হচ্ছে ওরা এক ধরনের সম্পৃক্ততা বার করার জন্য। কারণ ইন্ডিয়ান মিডিয়াতে কিন্তু একই হচ্ছে যে মুর্শিদাবাদের যেখানে দাঙ্গা হচ্ছে, ওরা বলছে যে বাংলাদেশের মতো হচ্ছে, একেবারে হচ্ছে মন গড়া কথাবার্তা। কিন্তু বাংলাদেশকেও একটা জায়গায় কিন্তু একটু সতর্ক হতে হবে, যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি সম্পর্ক খারাপ হয়, এটা কিন্তু পুরো উপমহাদেশে কিন্তু বিনিয়োগটা নষ্ট করবে, কমাবে, এবং এটা এখানে যে যদি এখানে যুদ্ধ এখানে পরিবেশ থাকে, তাহলে বাংলাদেশও এটার হাত থেকে বার হতে পারবে না। আমার মনে হয় বাংলাদেশের এখানে হচ্ছে সতর্কভাবে কশাসলি এখানে হচ্ছে যে পলিসি ফলো করছে অ্যাট প্রেজেন্ট, একটা এখানে হচ্ছে কারোর সাথে অ্যালাইন না হয়ে ওরা হচ্ছে শান্তিপূর্ণ ডায়ালগের জন্য বাংলাদেশ ওদের বাংলাদেশে এখানে যে ডক্টর ইউনূসের যে ভাবমূর্তি ওটা ইউজ করতে পারে, যে ভারত ও পাকিস্তানকে হচ্ছে শান্তিপূর্ণভাবে এটা নেগোশিয়েট করার জন্য বা ডায়ালগে আসার জন্য, এটাই বোধহয় বাংলাদেশের কন্ট্রিবিউশন হতে পারে। এবার আসি অন্য প্রসঙ্গে। আপনি জানেন বিশ্ব ব্যাংকের একটা পূর্বাভাস আছে, তারা বলছে যে নতুন করে দেশে 30 লাখ দরিদ্র সৃষ্টি হতে পারে, এটা একটা। আর বাংলাদেশের নির্বাচন নিয়েও তাদের একটা কি আছে, যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য বাড়তে থাকে, সংঘাত হয়, তাহলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হতে পারে। অত্যন্ত দুঃখের কথা হচ্ছে যখন এই গরিব বলে, তখন আপনার এই প্রোগ্রামে বলে বা অন্যান্য সেমিনারে বলে, তখন গালিগালাজ পরে এখানে ট্রোল করা হয় নেটিজেনদের দ্বারা। নট সিটিজেন্স, মাইন্ড ইউ, নেটিজেন ইজ নট সিটিজেন। কিন্তু এখন কাজের কথাটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক যখন বলে, সবাই কিন্তু এই তথ্যটা খুব বড় করে নড়েচড়ে বসে, কেন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে কিন্তু আবারও আমরা লোন নিচ্ছি, এবং আমাদের কিন্তু IMF এর কাছে 4th এবং 5th, 4th এবং 5ম যে কিস্তি যে লোনগুলো, এগুলো কিন্তু এখনো নেগোসিয়েশন হয় নাই, এবং ওরা কিন্তু বলেছে হচ্ছে কি যে আমাদেরকে হচ্ছে এক্সচেঞ্জ রেটটাকে ফুললি ফ্লোটিং করতে হবে, ইউনিফর্ম ব্যাকটা করার জন্য, যেটার জন্য আমাদের সাধারণ জনগণের উপর আরো বেশি অর্থনৈতিক এখানে চাপ পড়বে। এবং এটা তো ঠিক যে আগের শেখ হাসিনার সরকারের আমলে যে সীমাহীন দুর্নীতি হয়েছে, তার জন্য তো ওটার যে একটা ল্যাগ পিরিয়ড মানুষের উপর একটা নেগেটিভ প্রভাব পড়বে। এবং এখন তো এটাও ঠিক
যে আপনার দেশি বিনিয়োগ দেশি ব্যবসায় যেখানে কনফিডেন্স বা বিদেশি বিনিয়োগ যতই আপনি সাবমিট করেন, মানুষ কিন্তু এখানে বিনিয়োগ করবে না যতক্ষণ এখানে রাজনৈতিক স্থিতিশীলতা হয়। এবং যত নির্বাচনের ব্যাপারে আপনার এখানে হচ্ছে জল ঘোলা করা হবে, যত এখানে একটা ক্লিয়ার রোড ম্যাপ না হবে, তখন কিন্তু হচ্ছে রাজনৈতিক হানাহানি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যখন রাজনৈতিক সম্ভাবনা, আপনার যদি রাজনৈতিক হানাহানির সম্ভাবনা থাকে বা সংঘাতের সম্ভাবনা থাকে 10% হলেও, তখন কিন্তু হচ্ছে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু ওই ভরসাটা পাবেন না। এবং আমাদের মূল্যস্ফীতিও কিন্তু বাড়তে থাকবে, এটাও কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের এখানে আছে। এবং আমাদের হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হারও কমতে থাকবে অন্তত 1 বছরের জন্য। এবং এই সময় যদি এখানে ইন্দো পাকিস্তানের যদি এই অশান্তিটা হয়, যেটা এখানে ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্টিসিপেটও করে না, এটা 2 দিন আগেকার কাহিনী, এবং আমার তার সাথে সাথে আরও বাড়তি 30 লাখ লোক হচ্ছে যে দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে, তাহলে কিন্তু সরকারের হাতে কিন্তু হচ্ছে সরকারের কাছে কিন্তু চাপ আরও বাড়তে থাকবে। এবং কর্মসংস্থান সরকার কিভাবে করবে, মূল্যস্ফীতি কিভাবে কমাবে, বা খাদ্য সরবরাহ কিভাবে বাড়বে, এবং তার সাথে সাথে হচ্ছে রাজনৈতিক হচ্ছে দলগুলো কিভাবে এনগেজ করবে, বা হচ্ছে আইন শৃঙ্খলা এস্টাবলিশ করবে। বিশ্বব্যাংকের রিপোর্টে স্পষ্ট আছে, নির্বাচনের তারিখ নিয়ে সরকারের সঙ্গে দলগুলোর মতবিরোধ উত্তেজনা বাড়াতে পারে। এতকাল আমি বলেছি গালি খেয়েছি, অন্যরা বলেছে গালি খেয়েছে, এখন ওয়ার্ল্ড ব্যাংক বলছে, এবং ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে সবচেয়ে মেজর হচ্ছে ফান্ডার এই গভর্নমেন্টের। আমরা আবার একটা লোন নিচ্ছি এই কয়েকদিনের মধ্যে। সুতরাং ওয়ার্ল্ড ব্যাংক যখন বলছে, ওরা তার কোনো দলের পক্ষে হয়ে বলছে না। ইনফ্যাক্ট তাদের জন্য রোল মডেল কিন্তু ডক্টর ইউনূস। বাস্তব অবস্থায় ওরা এখানে সতর্ক করছে। এবং আমার মনে হয় যে এটা হচ্ছে অশনি সংকেত হিসেবে কাজ করা উচিত। এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যাদের সদিচ্ছা আছে, তাহলে হচ্ছে সদিচ্ছা ব্যক্ত করুক, যাতে হচ্ছে জল্পনা কল্পনা বন্ধ হোক। যদি আপনারা যে সময় দেন নির্বাচনটা বলে দেন, যাতে ঘোলা পানিতে মানুষ মাছ না শিকার করতে পারে। এবং যে সামনে যে অর্থনৈতিক মন্দা হবে, সামনে যে ট্রাম্পের যে এই শুল্ক যুদ্ধ, ট্যারিফ ওয়ারের যে বাংলাদেশের উপর একটা চাপ পড়তে পারে, পড়বেই, তাহলে হচ্ছে ওখান থেকে আমরা কিভাবে কোপিং স্ট্র্যাটেজি করব। তারপর এবং এর সাথে সাথে এখানে আছে হচ্ছে যে সবার আগে যেটা আমি এখানে আগে সরকারে বলেছি, কোনো শুনে নেই, যে আমাদের যে মেজর স্টেক হোল্ডার্স আছে, আপনি বলেন বিএনপি বলেন, জামাত বলেন, বা হচ্ছে যে এখন এনসিপিও এখন দাবিদার এটা স্টেক হোল্ডার হিসাবে, বা এখন আওয়ামী লীগ আসবে নাকি না, এটা হচ্ছে আপ ফর ডিবেট। কিন্তু একটা কন্ট্রোভার্সির ঊর্ধ্বে আপনি একটা নির্বাচন করেন, একটা ইনক্লুসিভ নির্বাচন করেন, যেটা দেশের অধিকাংশ লোকের কাছে হচ্ছে গ্রহণযোগ্য। দেশের লোক যদি গ্রহণ করে ফেলে, দেশের লোক যদি নির্বাচন বিশ্বাস করে, হাসিনা কিন্তু পরপর 2টা কিন্তু হচ্ছে একেবারে মস্করা মার্কা এখানে নির্বাচন করেছে, প্রহসনমূলক নির্বাচন করেছিল। মানুষ হয়তো বলেছে ঠিক আছে, হ্যাঁ এটা তো হয়তো বা হতে হবে বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই 2টা প্রহসনমূলক নির্বাচনের জন্য যেটা হচ্ছে লেজিটিমেসি কমে গেছে। এখন এই সরকারে তো প্রথমেই বলেছে ওরা হচ্ছে গণতন্ত্র পুনঃস্থাপন করতে চাচ্ছে। সংস্কারটা কেন করা হচ্ছে? গণতন্ত্রকে ফেরত আনার জন্য। কিন্তু এইটাকে যাতে ভরসা দিতে পারে, এবং আপনার যতক্ষণ না পলিটিক্যাল মোবিলাইজেশন হবে, যতক্ষণ না পলিটিক্যাল পার্টিস ইনভলভমেন্ট হবে, তাহলে কিন্তু সামনের যে আপনার ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ, এই যে এই ভারতের বৈরিতা, বা হচ্ছে যুক্তরাষ্ট্র চীনের যে নতুন স্নায়ু যুদ্ধ এখন, বা হচ্ছে যে উগ্র ধর্মান্ধতার এখানে উত্থান, বা ভারত পাকিস্তানের মধ্যে যেখানে এখানে হচ্ছে সংঘর্ষের একটা সম্ভাবনা দেখছি, এগুলো কিন্তু আপনার সব আপনার জাতীয় কিন্তু এখানে একতা লাগবে। এবং এটার জন্য কিন্তু নির্বাচন কবে হবে, 6 মাসে হবে, বা 1 বছরে হবে, বা 2 বছরে হবে, যেটাই করুক, এটা কিন্তু সরকারের সদিচ্ছা যদি ওরা স্পষ্টভাবে প্রমাণ করতে চায়, ওরা রোড ম্যাপ দিয়ে দেখে, যাতে বাইরের লোকরা যাতে আবার যাতে এটাতে ইন্টারভিন না করতে পারে। তাহলে আমার মনে হয় দেশের জন্য এখানে এটাই তো, তাহলে তো ঠিকই আছে এখন। এবং বিশ্বব্যাংক তো তাহলে এখানে এক্সপার্টিস, ওরা তো আর কারোর কথা তো শুনে করে নাই, ওরা তো ওদের অবজেক্টিভ অ্যাসেসমেন্ট করেই করেছে। তো তার জন্য যখন শেখ হাসিনা সরকারে আমরা করাপশন ব্যাপারে বলেছিল, পদ্মা ব্রিজ যখন ক্যান্সেল করেছে, তখন তো আমরা অনেকেই বলেছি ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখন তো দেখা যাচ্ছে কথাগুলো সত্য। তো তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের যে কথা করে, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, আপনার এখানে হচ্ছে তারপর হচ্ছে AIIB, এরাই তো আমাদেরকে লেন্ড করছে, বা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। সো আমাদের যে মেজর মাল্টিল্যাটারাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসের উপর যে আমাদের নির্ভরশীলতা বাড়ছে, তাহলে হচ্ছে যে ওদের কিছু তাহলে যে এই প্রস্তাবনা আছে বা সুপারিশ, এগুলো মানা উচিত। এবং আমাদের যে এখানে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটসগুলো আছে, সোশ্যাল সেফটি নেটস আছে, এগুলো বাড়ানো উচিত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।